নমস্কার বন্ধুরা, আজকের আমাদের এই প্রাণের শহর কলকাতাতে একসময় সসৈন্য হানা দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজদের অধীনে থাকা কলকাতা শহর দখল করে নবাব তার মাতামহ আলীবর্দী খাঁয়ের নামে নামকরণ করেছিলেন আলীনগর। নবাব সিরাজউদ্দৌলার সেই কলকাতা জয়ের ইতিহাস নিয়েই মূলত আজকের আমাদের সিরাজ জীবনীর এই চতুর্থ পর্বের ভিডিওটি। তবে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, আমরা কথা বলছি 1756 খ্রিস্টাব্দের। কলকাতা তখন বাংলায় ইংরেজদের প্রধান ঘাঁটি। তবে এই কলকাতা শহর, যাকে কেন্দ্র করেই মূলত নবাব ও ইংরেজদের সংঘর্ষ, সেই কলকাতা শহর কিভাবে ইংরেজদের প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছিল সেই ইতিহাসও সংক্ষেপে জেনে নেব। ভাস্কো দা গামার দেখানো পথ ধরে সপ্তদশ শতকের শুরুতেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করে বাণিজ্যিক স্বার্থে। ইংরেজরা একে একে ভারতের সুরাট, মাদ্রাজ ও বালেশ্বরে একটা করে কুঠি বানিয়ে তাদের ব্যবসা শুরু করে দেয়। মাদ্রাজ একসময় হয়ে ওঠে তাদের প্রেসিডেন্সি। এরপর তাদের নজর পড়ে বাংলার দিকে। 1650 সালে হুগলিতে প্রথম তাদের কুঠি বানিয়ে সুবা বাংলায় তারা তাদের ব্যবসা শুরু করেন। এরপর একে একে কাশিমবাজার, মালদা ও ঢাকাতেও তারা ছোটোখাটো বাণিজ্যিক কুঠি স্থাপন করে। তবে কয়েক দশক হুগলিতে ইংরেজরা নিরাপদে ব্যবসা করলেও একসময় মোগল শাসকদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়ে যায়। তাই একসময় হুগলি কুঠির ইংরেজ এজেন্ট জব চার্নক বুঝতে পারেন যে মোগলদের নাকের ডগায় থেকে ব্যবসা করা সম্ভব নয়, তাদের নিরাপদ এক স্থানে কুঠি বানাতে হবে। আর তারই সন্ধানে একসময় জব চার্নক তার দলবল নিয়ে উঠলেন সুতানুটি গ্রামে। তবে প্রথম দিকে সেখানে তাদের ব্যবসা শুরু করা হয়ে উঠল না। নবাব শায়েস্তা খানের তাড়া খেয়ে তাদের ফিরে যেতে হলো মাদ্রাজে। এরপর 1690 খ্রিস্টাব্দে বাংলার নবাব যখন ইব্রাহিম খাঁ, তখন বছরে সমকালীন 3000 টাকার বিনিময়ে ইংরেজরা সুবা বাংলায় তাদের ব্যবসা করার অনুমতি পেলেন। জব চার্নক সোজা উঠলেন সেই সুতানুটি গ্রামে। আর তখন থেকেই ইংরেজ দ্বারা কলকাতার গোড়াপত্তন শুরু হয়ে গেল। ইংরেজরা যখন এই সুতানুটি গ্রামে উঠলেন, তখন উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে বেহালা পর্যন্ত সম্পূর্ণ এলাকা সাবর্ণ চৌধুরীদের জমিদারি। তবে এই অংশে জমি বলতে বেশিরভাগই জঙ্গল ও পচা ডোবা। এ জঙ্গলে আবার বাঘ, ভাল্লুক ও বন্য জন্তুর বসবাস। তাই এরকম জায়গায় কেউ মাটির ঘর বানালে বা ব্যবসা শুরু করলে জমিদার সাবর্ণ চৌধুরী খুব একটা বাধা দিতেন না। যাই হোক, জব চার্নকের মৃত্যুর পর তার জামাতা চার্লস আইয়ার বাংলায় ইংরেজদের ব্যবসার হাল ধরলেন। তার আমলেই কলকাতায় লালদিঘির পারে ইংরেজদের দুর্গ নির্মাণ শুরু হলো এবং পরবর্তীকালে আরমানি ব্যবসায়ী খোজা সারহাদের সহযোগিতায় ইংরেজরা সম্রাট ঔরঙ্গজেবের নাতি তথা সমকালীন বাংলার নবাব আজিম উদ খানের কাছে এক অনুমতিপত্র জোগাড় করলেন, যার ফলে ইংরেজরা 1300 টাকার বিনিময়ে জমিদার সাবর্ণ চৌধুরীর কাছে সুতানুটি, কলকাতা ও গোবিন্দপুর নামে 3টি গণ্ডগ্রাম কিনে নিলেন। একসময় ইংরেজরা কলকাতাকে বাংলায় তাদের প্রেসিডেন্সি হিসেবে ঘোষণা করলেন। এতদিন সুবা বাংলার সমস্ত কুঠি মাদ্রাজ প্রেসিডেন্সির অধীনে ছিল, এখন থেকে যা থাকবে কলকাতা প্রেসিডেন্সির অধীনে। এভাবে ইংরেজরা কলকাতাকে কেন্দ্র করে বাংলায় পাকাপাকিভাবে তাদের ব্যবসা শুরু করলেন। একে একে গড়ে উঠতে লাগলো দুর্গ, কারখানা, সাহেবদের পাকা বাড়িঘর। এরপর একসময় বাংলার নবাব হলেন সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা বিভিন্ন কারণে ইংরেজদের উপর ক্রুদ্ধ হয়েছিলেন, যা আমরা এর আগের পর্বেই আলোচনা করেছি। ক্রুদ্ধ নবাব সিরাজউদ্দৌলা ইতিপূর্বে ইংরেজদের কাশেমবাজার দুর্গ দখল করে নিয়েছেন। এরপর তিনি রওনা দিলেন কলকাতার দিকে। কলকাতায় ইংরেজদের প্রধান দুর্গ ফোর্ট উইলিয়াম দখল করে তাদের বাংলা থেকে বিতাড়িত করবেন সেই উদ্দেশ্যে। সমকালীন কলকাতার ইংরেজ গভর্নর রজার ড্রেক স্বয়ং নবাবের কলকাতা অভিযানের কথা শুনে ভয়ে ও আতঙ্কে তড়িঘড়িতে যুদ্ধ প্রস্তুতি নিতে লাগলেন। ইংরেজদের কিছু চাটুকদার নবাব দরবারে ছিলেন ঠিকই, তবে ইংরেজদের সপক্ষে কোনো যুক্তি নবাব গ্রাহ্য করেননি। রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, মানিকচাঁদ সকলকে নিয়েই তিনি রওনা দিয়েছেন। আতঙ্কিত ইংরেজরা তাদের পেরিং দুর্গে বহু আগ্নেয়াস্ত্র সজ্জীভূত করতে লাগলেন। জলপথে আক্রমণের আশঙ্কা থাকায় বাগবাজারের কাছে নদীতে যুদ্ধজাহাজ এলো। ফোর্ট উইলিয়ামের দুর্গপ্রাচীর তড়িঘড়িতে মেরামত শুরু হলো এবং তাতে যথেষ্ট পরিমাণ খাদ্য সঞ্চয় করা হলো। মাদ্রাজে ইংরেজ দপ্তরে চিঠি লিখে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হলো।
এমনকি ওলন্দাজ ও ফরাসিদের কাছেও তারা চিঠি পাঠিয়ে সাহায্য চাইলেন, তবে তারা তাতে সাড়া দিলেন না। অগত্যা তারা নবাবের বিপক্ষে যাবেনই বা কেন? তবে নগর রক্ষার ব্যবস্থা করেও ইংরেজরা কিন্তু শান্ত হলেন না। নবাব সেনা কলকাতা পৌঁছাবার আগেই তারা তাদের বাহুবল প্রদর্শন শুরু করে দিলেন। ভাগীরথীর পশ্চিম তীরে আজকে যেখানে শিবপুর বটানিক্যাল গার্ডেন, সেখানে নবাবের অধীনে টানা বা থানা নামক এক ছোট দুর্গ ছিল। দুর্গটিতে মোট 13টি কামান ও 50 জন সিপাহী ছিলেন। ইংরেজরা 13 জুন সকালবেলা 4টি যুদ্ধজাহাজ নিয়ে এই দুর্গ আক্রমণ করে গোলাবর্ষণ শুরু করে দিলেন। বহুদিন যাবৎ যুদ্ধ না হওয়ায় দুর্গ সৈন্যরা মোটেও প্রস্তুত ছিলেন না। আচমকা এই গোলাবর্ষণে তারা হুগলির দিকে পালিয়ে যেতে লাগল। নবাবের অধীনে থাকা হুগলির ফৌজদার তৎক্ষণাৎ দুর্গ উদ্ধার করতে সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। নতুন এই সিপাহী দলের কাছে টানা দুর্গের ইংরেজরা পরাজিত হল এবং ভয়ে প্রাণ বাঁচাতে তারা তাদের যুদ্ধজাহাজ নিয়ে কলকাতা অভিমুখে প্রত্যাবর্তন করতে বাধ্য হল। ইংরেজদের এই টানা দুর্গ আক্রমণ যেন নবাব ও ইংরেজদের সংঘর্ষে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি করল। রাজবল্লভের কথায় এতদিন ইংরেজরা তার পুত্র কৃষ্ণচন্দ্রকে পরম সমাদরে তাদের শিবিরে আশ্রয় দান করেছিল। ইংরেজদের বিশ্বাস ছিল সিরাজউদ্দৌলাকে সরিয়ে এই রাজবল্লভ ও ঘসরি বেগমই হবে বাংলার সর্বেসর্বা। তবে রাজবল্লভ নবাবের সাথে সন্ধি স্থাপন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় অংশগ্রহণ করেছে। আর এ খবর ইংরেজদের কাছে আসা মাত্রই তারা কৃষ্ণচন্দ্রকে রাজবিদ্রোহী অপরাধীর মতো তাদের দুর্গে বন্দী করে রাখলেন। কলকাতায় সেই সময় বহুদেশীয় বণিক ছিল এবং তাদের মধ্যে কেউ কেউ ছিলেন নবাবের বিশেষ পরিচিত। তাদের মধ্যেই একজন হলেন ব্যবসায়ী উমিচাঁদ। ইনি ইংরেজ ও নবাব দরবারের মধ্যে মধ্যস্থতা করতেন এবং প্রয়োজনে উভয়ের সাথেই বিশ্বাসঘাতকতা করতেন। কলকাতা আক্রমণে যাতে তার কোনো ক্ষতি না হয় সেজন্য উমিচাঁদকে এক গুপ্ত চিঠি লিখে পাঠালেন নবাবের রাজকর্মচারী রামনাম সিং। চিঠিতে উমিচাঁদকে অন্যত্র বসবাস করার পরামর্শ দেওয়া ছিল। তবে সেই চিঠি গুপ্তচরের মাধ্যমে এসে পৌঁছালো ইংরেজদের হাতে। ইংরেজরা বুঝল ধূর্ত উমিচাঁদ বুঝি নবাবের পক্ষপাতী। তাই একদল সৈন্য পাঠিয়ে তারা উমিচাঁদকে বন্দি বেশে রাজপথ দিয়ে টেনে নিয়ে এলেন তাদের দুর্গে। উমিচাঁদের মতো এরকম সম্ভ্রান্ত ব্যক্তির প্রতি ইংরেজদের এরকম আচরণ দেখে দেশের সাধারণ মানুষ যেন স্তম্ভিত হয়ে গেল। কিছুদিন পর নবাব সেনা এসে পৌঁছালেন হুগলিতে। হুগলির ফৌজদার রণতরী দিয়ে এবং ফরাসি ও ওলন্দাজ বণিকেরা গোলা বারুদ দিয়ে নবাবকে সাহায্য করলেন। এখান থেকে কিভাবে কলকাতা নগরে প্রবেশ করা যায় সে পরিকল্পনা শুরু হলো। ইংরেজরা ইতিপূর্বে বর্গী হাঙ্গামা আটকাতে মারাঠা খাদের নির্মাণ করেছে, তবে তা অসম্পূর্ণ। দক্ষিণের এই ফাঁকা অংশ দিয়ে কলকাতা প্রবেশ সম্ভব, তবে জঙ্গলে ভর্তি এ রাস্তা দিয়ে নগর প্রবেশ খুব একটা সহজ নয়, আর তার সঠিক রাস্তাও নবাব সেনার জানা নেই। তাই নবাব ঠিক করলেন যে উত্তরে বাগবাজারের পথে নগরে প্রবেশ করবেন। তাই শিবির বসালেন বরাহনগরে। 11 দিন ধরে প্রায় 160 মাইল পথ অতিক্রম করে 16 জুন নবাব সেনা এই কলকাতাতে পৌঁছেছেন। নবাবের এই সেনাবাহিনীতে ছিল 15,000 জন সৈন্য, 500 হাতি ও 50টি কামান। সেদিনই বাগবাজারের নিকট পেরিং নামক দুর্গের সন্নিকটে নবাব সেনা গোলাবর্ষণ শুরু করে দিলেন। তবে দুর্গ সৈন্যদের প্রত্যুত্তরে নগর প্রবেশ সম্ভব হল না। বাগবাজার ছাড়া নগর প্রবেশের অন্য কোনো রাস্তাও নবাবের জানা নেই। এরকম সংকটে নবাব সেনাকে সাহায্য করলেন বন্দি উমিচাঁদের জমাদার জগন্নাথ সিং। তার প্রভু উমিচাঁদকে ইংরেজরা অপমান করেছে। ক্রুদ্ধ জমাদার নবাবকে কলকাতা প্রবেশের 2টো রাস্তার সন্ধান দিলেন এবং হালসি বাগানে উমিচাঁদের বাড়িতে তার আস্তানা বাঁধতে সাহায্য করলেন। শিয়ালদার কাছে মারাঠা ডিচের উপর দিয়ে যাওয়া এক সাঁকো ছিল। এই রাস্তা দিয়েই নবাব সৈন্য 17 জুন হাতি, ঘোড়া, উট ও ভারী ভারী কামান নিয়ে বউবাজারের রাস্তায় উঠলেন। এরপর সেখান থেকে বড়বাজার। সমস্ত এলাকায় চলতে লাগলো নবাব সৈন্যের লুটপাট ও অগ্নিসংযোগ। এ সমস্ত এলাকার ইংরেজ, আর্মেনিয়ান ও পর্তুগিজদের মতো বিদেশি ফিরিঙ্গি বাসিন্দারা সব কিছু ছেড়ে ছুড়ে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গের দিকে ছুটে যেতে লাগলেন। ইংরেজদের দুর্গ সৈন্যে একাধিক আর্মেনিয়ান ও পর্তুগিজ সৈনিক ছিল। তাদের পরিবার স্বজনদের আশ্রয় না দিলে তারা নাকি যুদ্ধ করবেন না। তাই অগত্যা ইংরেজদের এই সমস্ত বাসিন্দাদের তাদের দুর্গে আশ্রয় দিতে হলো। যাই হোক, নবাব সেনা বড়বাজার হয়ে ফোর্ট উইলিয়ামের দিকে অগ্রসর হতে লাগলেন।
তবে আমরা আজকে যে ফোর্ট উইলিয়ামকে জানি আর সমকালীন যে ফোর্ট উইলিয়াম ছিল তা কিন্তু ভিন্ন। আজকের ফোর্ট উইলিয়াম পলাশির যুদ্ধের পরবর্তীকালে তৈরি শুরু হয়, আর যার গঠন কাজ চলতে থাকে 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আমরা যে ফোর্ট উইলিয়ামের কথা বলছি তা অবস্থান করত আজকের ফোর্ট উইলিয়াম থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্বে লালদিঘির পশ্চিম পারে, আজকে যেখানে জিপিও, ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, আরবিআই বিল্ডিং এবং কলকাতা কালেক্টরেট। এই বিশাল অংশ জুড়েই ছিল সমকালীন ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গ। বিশাল এই দুর্গ রক্ষা করার জন্য ইংরেজরা উত্তর, পূর্ব ও দক্ষিণ 3 দিকে মোট 3টি তোপমঞ্চ বা কামান ঘাঁটি তৈরি করে রেখেছিলেন। পশ্চিম দিকে মা গঙ্গা থাকায় ওদিক থেকে আক্রমণের আশঙ্কা কম। তবে নবাব যখন কলকাতা আক্রমণ করেন তখন এই দুর্গে ইংরেজ সৈন্য সংখ্যা ছিল মোটেই 500 বা তারও কম। বড়বাজার হয়ে অগ্রসর হওয়া নবাব সৈন্যরা ইংরেজদের এই পূর্ব কামান ঘাঁটির সম্মুখীন হলেন ও লালবাজারের কাছেই তাদের যুদ্ধ শুরু হয়ে গেল। কামান ঘাঁটির ইংরেজ সৈন্যরা নবাব সেনার উপর গোলাবর্ষণ শুরু করে দিলেন। ওদিক থেকে নবাব সেনাও পালিয়ে যাওয়া বাসিন্দাদের ঘরবাড়ি দখল করে সেখান থেকে ইংরেজ সৈন্যদের উপর গুলি চালাতে শুরু করল। নবাব সেনার গুলিতে এই সমস্ত ইংরেজ ঘাঁটির সৈন্যরা একের পর এক ধরাশায়ী হতে লাগল এবং কিছুজন সবকিছু ছেড়ে ছুড়ে দুর্গ মধ্যে ছুটে গেল। এই পূর্ব কামান ঘাঁটির ক্যাপ্টেন ক্লেটন ও তার সহকারী হলওয়েলও ভয়ে দুর্গে আশ্রয় নিল। যাই হোক, নবাব সৈন্যরা ইংরেজদের এই কামান ঘাঁটিটি দখল করে নিল এবং উত্তর ও দক্ষিণে সরে গিয়ে একই উপায়ে অপর দুটি কামান ঘাঁটিও তাদের আয়ত্তে করে নিল। ইংরেজদের এই সমস্ত কামান নিয়ে নবাব সেনারা ইংরেজদেরই দুর্গ প্রাচীরে গোলাবর্ষণ শুরু করে দিলেন। দুর্গে অবস্থিত ফিরিঙ্গিরা ভয় ও আতঙ্কে আর্তনাদ ও কোলাহল আরম্ভ করে দিল। দুর্গ পারে ভাগীরথী গর্ভে কতগুলি ডিঙি নৌকা ও জাহাজ ছিল। 18 জুন সন্ধ্যাবেলা সেগুলি দিয়েই ইংরেজরা দুর্গের মহিলা ও ছেলেপুলেদের পালাবার ব্যবস্থা করে দিলেন। তবে যুদ্ধ ভয়ে ইংরেজ কাউন্সিলের 2 বড় মেম্বার ম্যানিংহাম ও ফ্র্যাঙ্কলিনও এই ফাঁকে দুর্গ ত্যাগ করল। দুর্গে অবস্থিত বাকি মেম্বাররাও রাত্রে বৈঠক ও আলোচনা করে নবাব সেনাকে আটকাবার কোনো কুলকিনারাই পেলেন না। তাই একে একে গভর্নর ড্রেক সাহেব, মিনচিন, ক্যাপ্টেন গ্র্যান্ট, মিস্টার ম্যাকেট সকলেই কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে দুর্গ ত্যাগ করতে লাগল। দুর্গে রইল নিম্নপদস্থ কিছু কর্মচারী, যাদের সংখ্যা মোটেই 170। এরা সকলে মিলে সমকালীন কলকাতায় ইংরেজদের ম্যাজিস্ট্রেট কালেক্টর হলওয়েল সাহেবকে তাদের গভর্নর নির্বাচন করলেন এবং আরও 2 দিন দুর্গদ্বার রুদ্ধ করে রাখার বৃথা চেষ্টা করে গেলেন। অবশেষে 20 জুন এই দুর্গের পশ্চিম দ্বার দিয়ে একের পর এক নবাব সৈন্য দুর্গমধ্যে প্রবেশ করে সমস্ত দুর্গ ঘিরে ফেলল এবং ফোর্ট উইলিয়ামে ভেসে উঠল নবাব সিরাজউদ্দৌলার বিজয় পতাকা। বন্দী হলো দুর্গের ইংরেজ সৈন্যরা। বন্দী উমিচাঁদ ও কৃষ্ণবল্লভকে মুক্ত করা হলো। নবাবের আদেশেই দুর্গে অবস্থিত ফিরিঙ্গি সাধারণ মানুষেরা নিরাপদেই দুর্গ ত্যাগ করল। 19 জুন অবধি যে কলকাতায় ছিল ইংরেজদের রাজত্ব, 20 জুন সেই কলকাতায় নবাব সিরাজউদ্দৌলার অধীনে। ইংরেজদের দর্প চূর্ণ করে বিজিত কলকাতার শাসনভার দেওয়া হলো সেনাপতি মানিকচাঁদকে। 3000 জন সৈন্য মানিকচাঁদের অধীনে রেখে 2 জুলাই নবাব রওনা দিলেন তার রাজধানী মুর্শিদাবাদের উদ্দেশ্যে। এই সময় মাতামহ আলীবর্দী খাঁর স্মরণে বিজিত কলকাতার তিনি নামকরণ করে গেলেন আলীনগর। তবে ইংরেজ গভর্নর হলওয়েল আর তার বন্দী সেনাদের কি হলো, তাদের নিয়ে পরবর্তীকালে রচিত হলো এক নতুন ইতিহাস। ইতিহাসের পাতায় যার নাম অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। সত্য মিথ্যা, ঘটিত অঘটিত, ইতিহাস বা কল্পকাহিনীর সেই অন্ধকূপ হত্যার ঘটনা নিয়েই আসবে আমাদের সিরাজ জীবনীর পরবর্তী পর্ব। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।